স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করল না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়ে চিন্তা করলো সেদিন রাগে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেছিল কিনা। ওনার যতটুকু মনে পড়ে, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটি ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শুনেনি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি। বরং মেয়েটি আমার কাছে ও আমার স্ত্রীর কাছে সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় হৃদ শুধালো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটা সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং ধীরেই হৃদকে গম্ভীর থেকে আরো গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু করে হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি। এই জন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তি ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নেই হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকলো। বাহিরেই ছিল আসিফ। হঠাৎই হৃদের ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিল এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করলো না, বরং আসিফ আসতেই হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্টার সিমটা উঠাবি। তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছি, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটা অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল যাকে তোর ভাবি সে রাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্যই থাকবে সেই কল লিস্টে। এই জন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটাই চাই। তুই সেই রাতের লিস্টে থাকা নাম্বারগুলো একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞেস করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আচ্ছা, আরেকটা কথা, সেই লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবি। আমি নিজে কল দিব, মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। জি ভাই, আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেব ঘোর ভাঙল আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখল। হাফেজ সাহেবের তো কখনো মাথাতে আসেনি যে এমন ভাবেও কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সে রাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল হতে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। আহা, বেচারি এখনো জানেই না সে কার হাতে পড়েছে। হৃদ খান যা মানুষ, এ জীবনেও রক্ষা দিবে না মেয়েটিকে। এত হুলস্থুলো পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দেবে, এটা চিন্তা করাও ভুল। অবশ্যই হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে, তবে আল্লাহ মেয়েটির সহায় হোক। অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পেছন যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করল হৃদের অপরিচিত বউয়ের জন্য।
সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়। হাফেজ সাহেবের সিমের কল রেকর্ড লিস্ট এখনো আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্যই হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তার। তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটায় পরপর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করলো, সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিস কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নম্বর দেওয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনদের ফোন করছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এই জন্যই আসিফ সন্দেহভাজক নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারের সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে, হৃদ নিজে কল করবে সেই নাম্বারে। আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজের কল থেকে কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চেনে না, এটাও শিওর হয়েছে আসিফ। কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝল না হৃদ। হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকলো আসিফের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে। তাই আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই, আপনার কথা মতো এখানে হাফেজ সাহেবের কল রেকর্ড আছে সেই দিন রাতের। আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তেই। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটিয়ে অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বুলাতেই আসিফ পুনরায় বলে ওঠে, ভাই, এইখানে টোটাল 20টা নাম্বারের মতন আছে সেই দিন রাতের। 4টে ছিল হাফিজ সাহেবের অফিস কল, 2টো পারিবারিক কল ছিল, আর লাস্টের 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারই কল করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে এই একই নাম্বার থেকে, তাও রাত 3টে থেকে ভোর 5টা সময়ের করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেই দিন রাতে হয়তো ভাবি কাউকে ফোন করেছিল। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পেলেও পেতে পারেন। আসিফের কথা শেষ করার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই, নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়ে যেন হৃদের গম্ভীরতা আরও বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠ, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ, দ্য নাম্বার ইজ ডায়াল নট। এটুকু বলতেই অধৈর্যে নেয় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু এবারও সেম কথায় বলল ফোনের ওপাশে মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটির সামনে টি টেবিলের উপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে আরও 2টো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থা করার দায়, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রি রি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল শেষ আশার আলো নিভে যেতে। শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথায় থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বউয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরো ব্যাকুল করে তুলছে মেয়েটির খুঁজে পাওয়ায়।
হৃদ তীর তীর মেজাজে উঠে দাঁড়ালো। আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্ত নিঃশ্বাস ফেললো স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের, তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে। আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেলস বের কর। সিম অফিস গিয়ে রেজিস্টার সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর এনআইডি পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠীর তথ্য আমার চাই। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্যই মেয়েটি অবধি পৌঁছানো যাবে। আন্ডারস্ট্যান্ড? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও আসেনি চিন্তা যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জি ভাই বলে আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই হৃদ পকেটে 2 হাত গুজে দাঁড়ালো সোজা হয়ে, শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়ালো। অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে বাঁচিয়ে নিজেকে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপরও নিস্তার দিব না। বিয়ের হইচই মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ার পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুর বাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো মায়ার পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তা সহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুয়ের মা জুহেরা বেগমকে। মায়ার মা বাবা চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়, তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তা আর ফাহাদের জীবনে। দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনের সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কের। ততদিন সম্পর্কটা সবার কাছে থেকেই লুকায়িত ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস 2 আগে। মায়ার পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসাবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপোষেই মেনে নিয়েছিল দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নেই ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিইয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সব কিছু পেছালো। 5 পর হওয়ায় বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারো কাছেই বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না তা কোনো কিছুতেই। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো, তাদের বাকি যে কোনো পরিস্থিতির সামনে নেবে দুজন। কিন্তু মায়ার খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হায় হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বুঝালো মায়া বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়া দুঃখ আর হতাশ ঘটা একদিন চলল। তারপর দিনেই সব ঠিক হয়ে গেল যখন শুনলো ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরই হসপিটাল থেকে রিলিজ করে দেবে বাসায়। এই জন্য মায়ার মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটালের থেকে যায় ফাহাদের পরিবারের পাশে বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়া পরিবার বাড়িতে আসলো আরও একদিন পর।
মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেজন্য তাদের কালই চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা ফেসটা মুহূর্তে চুপসে যায় আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ার ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না, চট্টগ্রামের মানুষ ভালো না। মায়ার একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরটা একদমই কালো কালো। সেই জন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়াবে, নয়তো লেখাপড়াই করাবে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কি করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লসে যাবে। এর থেকে ভালো মায়ের হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনিই তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তার হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময়ে মায়ার নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলেই চুপ করে গেল। এমনি মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায়নি বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা পেল না। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানেই জুই সুমনের কাছে জানতে চাইল হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশায় মায়ার শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটার সঙ্গে করে নিয়ে আসলো, কিন্তু যেহেতু হাফেজ সাহেবের নাম্বারের আর ফোন করা যাবে না তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো, এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়া পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুই ব্যাগ থেকে ফোন বের করে ছোট স্ক্রিনে চোখ পড়লো আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতন করে জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই, এবং জুয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না, তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তা একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটনটা চেপে ধরে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার ভয়ার্ত মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল, এই তো ভাইয়া আছি সুমিদের বাসায়, কেন কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক স্বরে শুধালো আরিফ। ওখানে কেন গিয়েছিস? রাতে তো ওদের চট্টগ্রাম ফেরার কথা, জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনমিন করে বলল জুই। না ভাইয়া করিনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলেই যাব, এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুজন। জুয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হসপিটালের দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ার নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মুশারফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে। আরিফ জুয়ের কাছে মায়ার সন্ধান খুঁজল। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পাই আমি, মনে রাখিস।
আমি ফোন করব ছোট মাকে। এখন মায়ার কাছে ফোনটা দে। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ার দিকে। মায়া তখন কালো নেকাবের আড়ালে ভয়ার্ত ডাগর ডাগর চোখে জুয়ের দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাইয়া, ও আমার কাছেই আছে, কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুই। ইশারায় বুঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবৈধ গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসানোর গলায় জিজ্ঞেস করলো, এই তোকে রিত খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে। এমনকি রিদ খান সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলেই মায়ার খোঁজ করছে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না? এক নম্বরের অভদ্র আর বদ মেজাজি অহংকারী লোক। মায়া চিন্তা ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মীরার। আরিফ বলল, কি হলো বল? আসিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল কেন? তুই আমার কেমন বোন হস? তোর নামে আসলে রিক্তা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো, জুই সাক্ষী। তোরা দুইটাই তো বাদর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞেস করব? তুই কিছু করে থাকলেও তো ওইটা জীবনেও বলবে না আমাকে। তোর বোন না। আরিফের কথা মায়ার যুক্তিযুক্ত মনে হলো। সত্যি জুই কখনো মায়ার নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও জুই সেটা সামলে নেয়, তারপরে বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটার সাক্ষী কিভাবে দেবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করে বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুই তুই ভাইকে বল না আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞাসা করে। সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমাদের মতন সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সে আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান। এর জন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা রিদ খানের এলাকায় থাকি। আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই করেছেন উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি চায়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিদ খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপর আমি চাই না রিদ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর ওপর পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি ভাই, বিশ্বাস করো।
মায়ার কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিদ খানকে চেনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতন মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ভাই আছি, চিন্তা করিস না। যা হবার তা দেখে নিব। যা এখন বাসায় যা। আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিব নে আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আরেকটা কথা, ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে, আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না। মামা আসলে তারপর যাবি। আমি আরও কয়েকদিন পরে আসবো চট্টগ্রামে। ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে। আর শুক্রবার নানু বাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকেল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাচে দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যাম বর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নেবে হৃদ। খবরটা জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে যে এই মুহূর্তে সে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবল সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকলো হৃদকে। ভাই একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাতে চলছে কিবোর্ডে। আসিফ আরো একটু ইতস্তত বোধ করে চড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই কথাটা একটু জরুরি ছিল, একটু যদি শুনতেন। হৃদের মনোযোগী নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো, বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই দুটো নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ হবে। এই জন্যই বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন। আগের ন্যায় হৃদ বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না। বেশি জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এই জন্য আসিফ আগের ন্যায় জড়ানো গলায় বলল, ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরি হবে, ভাবে কি নিয়ে আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আওড়ালো আসিফ। বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নাম্বারদাতার। আপনার ধারণাই ঠিক ছিল, সেদিন রাতে ভাবিকে কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্ট্রি সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবি সহ সকল তথ্য জোগাড় করেছিলাম আমরা। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনেরই নাম রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে সকাল থেকে আমি আরিফের সাথে অনেকবার কথা বলে শেয়ার হয়েছে ভাই। আপনি যাকে ইশরাত জাহান নামে চিনেন, উনি আমাদের ভাবি হয় ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যে বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবিই ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরও খোঁজখবর নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদা গেছিল ওনার 3 বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজ নিতে কিছুদিন আগেই ওরা গেছিল, কিন্তু প্রথমবার নাকি আপনার খোঁজ পায়নি, তাই নাকি আজ দ্বিতীয়বারের মতন গেছিল। কিন্তু প্রথমধ্যে ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেইখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগেই জানালো ভাবি সহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট। আর বাকি 2 জনের অবস্থা নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারে এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার মতন পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়, এই জন্যই আমি আপনাকে বলতে। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গাম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো
থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝল হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পের ন্যায় তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরো দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বোলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন না দেখা গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটু স্বর। কবে হয়েছে এসব? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।